কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ 2026 উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ জনসচেতনতামূলক অনুষ্ঠান ক্যান্সার জয়ের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ফারজানা আলী। আমাদের আজকে জনস্বার্থে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ আমাদের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার, আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, চিফ কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, বিআরবি হসপিটাল লিমিটেড। স্যার, আমন্ত্রণ জানাচ্ছেন আজকের পর্বে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা। স্যার, শুরুতে একটু জানতে চাই যে মার্চ মাস কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতার মাস উদযাপন করা হচ্ছে। এই সচেতনতার জন্য যে দিবসগুলো উদযাপন করা হয়, কেন করা হচ্ছে? এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রকৃতপক্ষে সচেতন করে তোলা, যাতে ক্যান্সারটা আর্লি ডিটেক্ট করা যায় এবং আর্লি ডিটেক্ট করলে যেহেতু চিকিৎসার সুফল পাওয়া যায়, সেই জন্যে মানুষকে সজাগ করা। এটা মূলত আমরা ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বিশ্ব ক্যান্সার দিবস পালন করি। এটা 2000 সাল থেকে শুরু হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে ক্যান্সারের সকল বিষয়েই সচেতন করা। কোনো একটা মাসে কোনো বিশেষ ক্যান্সারের ব্যাপারে সচেতন করার উদ্দেশ্য হচ্ছে যাতে আরও বেশি নির্দিষ্টভাবে ওই ক্যান্সার সম্পর্কে মানুষকে অবহিত করা যায়। তো সেই উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি এটা করা হয়ে থাকে মাসব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। আমরা জনসচেতনতা সৃষ্টি করব এবং তার মাধ্যমে যদি কোনো রোগী আসেন বা কেউ এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হন, তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, সেই বিষয়গুলোতেই আমাদের অবগত করার জন্য এই মাসটা জনসচেতনতার জন্য কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস উদযাপন করা হয়। স্যার, একটু জানতে চাই যে কী ধরনের লক্ষণগুলো প্রকাশ পেলে একজন রোগী বুঝতে পারবেন যে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন? এটা খুব প্রাসঙ্গিক। তার আগে আমি একটু বলে নিই বিশ্বে ক্যান্সারের ভয়াবহতা কী। এই যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যের পিছনে কিন্তু কোনো কারণ থাকে। যেমন বিশ্বে প্রতি বছর প্রায় 19.9 মিলিয়ন, অর্থাৎ প্রায় 2 কোটি মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় এবং 9.7 মিলিয়ন, অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ মৃত্যুবরণ করে। কলোরেক্টাল ক্যান্সারের কথা যদি বলি, 1.9 মিলিয়ন নতুন করে আক্রান্ত হয়, মানে 19 লক্ষ, এবং প্রায় 9 লক্ষ লোক এই কলোরেক্টাল ক্যান্সারে মৃত্যুবরণ করে। বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে প্রতি বছর প্রায় 5 থেকে 5,500 নতুন কলোরেক্টাল ক্যান্সার রোগী ধরা পড়ে এবং প্রায় 3,500 থেকে 4,000, প্রায় 4,500 মতো প্রায় মৃত্যুবরণ করে। কাজেই এই সচেতন করার উদ্দেশ্যই হচ্ছে যাতে এই হারটা কমে আনা যায়, মৃত্যুটা কমে আনা যায়, আর্লি ডিটেক্ট করা যায়। আপনি বললেন লক্ষণ আর্লি লক্ষণগুলোর মধ্যে আছে বাউল হ্যাবিট চেঞ্জ হওয়া, কখনো হচ্ছে ডায়রিয়া, আবার কখনো যদি কনস্টিপেশন হয়, অথবা শুধু কনস্টিপেশন, অথবা পায়খানার সাথে যদি রক্ত যায় কারোর। বিশেষত যদি 40 থেকে 50 বছর বয়সের উপরে কোনো ব্যক্তির এই বাউল হ্যাবিটটা চেঞ্জ হয় এবং পায়খানার সাথে রক্ত যায়, ইমিডিয়েটলি তাকে কোথাও কোনো ডক্টরের শরণাপন্ন হতে হবে। এছাড়া আছে পেটে ব্যথা হওয়া। ব্যথা তখনই হয় যখন খাদ্যনালীর মধ্যে, কলোরেক্টাল এরিয়ার মধ্যে যদি টিউমারটা বৃদ্ধি পেয়ে পুরা লুমেনটাকে, অর্থাৎ এই গাটের যে প্যাসেজটা আছে ওটা বন্ধ করে দেয়। কাজেই খাবারটা যেতে পারে না, পায়খানাটা যেতে পারে না, তখন ব্যথা হয়। এমনকি পারফোরেশনও হয়। আবার অনেক ক্ষেত্রে পেটের মধ্যে যখন ছড়িয়ে যায় তখন পেটটা ফুলে যায়। ফোলার 2টা ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে অবস্ট্রাকশনের কারণে ফোলা, আর একটা হচ্ছে যখন ক্যান্সারটা ছড়িয়ে যায় তখন কিন্তু পেটের মধ্যে পানিও জমা হয়, এই যে অ্যাসাইটিস বলি আমরা। এই সকল লক্ষণ দেখা দিলেই মূলত একজন রুগীকে ইমিডিয়েটলি যেতে হবে ডাক্তারের কাছে। এছাড়া অন্যান্য অঙ্গে ছড়িয়ে যেতে পারে। লিভারে যাওয়ার পরে তার খাদ্যের অরুচি হয়, ওয়েট লস হয়, ব্লিডিংয়ের কথা আমি আগেই বলেছি। সো এই সিমটমগুলিই মূলত কলোরেক্টাল ক্যান্সার রিলেটেড। অন্য ক্যান্সার সম্পর্কে আমি এখন আর অত বিস্তারিত বলতে চাচ্ছি না। স্যার, আপনি খুব সুন্দর করে বললেন যে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীদের কী ধরনের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে খাদ্যাভ্যাস বা জীবনযাপন এবং এছাড়া আর কী কারণ প্রভাবিত করছে? প্রথম কারণটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়ে। 40-এর নিচে আমরা খুব কমই পাই, কিন্তু বংশে যাদের থাকে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অল্প বয়সেও হতে পারে। মূলত এটা 40 থেকে 50 বছর বয়স পর্যন্তই হয়, এর মধ্যেই প্রথম দেখা দেয়। সেই জন্য আমরা বলি যে 40-45 বছর পার হলেই আমরা কলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং করতে বলি। সেটা আমি পরে আসবো সে ব্যাপারে। কারণগুলোর মধ্যে একটা গেল এজ, অর্থাৎ ইনক্রিজিং এজ বা বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকিটা বাড়ে। দ্বিতীয় হচ্ছে কতগুলি রোগ আছে যেগুলিতে ঝুঁকি বাড়ায়। যেমন একটা আছে আমরা বলি ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস। একটা কলন ক্যান্সার কিন্তু রাতারাতি গ্রো করে না,
একটা একটা কোষ ক্যান্সারে পরিবর্তন হয়, তারপরে একটা পলিপ আসে, পলিপ থেকে, পলিপ মানে হচ্ছে আঙ্গুর ফলের মতো কতগুলি জিনিস যেটা কলনের মধ্যে এরকম ঝুলতে থাকে, এইরকম জিনিস অনেকগুলি হয়, পলিপোসিস কোলাই, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, অ্যাডেনোমাটাস হলেই তখন একটু সন্দেহ করি আমরা। এই একটা গ্রুপ গেল, আর একটা আছে লিঙ্কস সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, এছাড়া আরও আছে। যেমন কেউ যদি অবেস হয়, কয়েকটা জিনিস আছে, অবেসিটি, অ্যালকোহল, স্মোকিং, খাদ্যাভ্যাস, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ক্যান্সারের জন্যই প্রায় মোটামুটি দায়ী। সেই জন্য আমরা বলি যে স্মোকিং যদি ইয়ে করা যায়, মানে পরিত্যাগ করা যায়, 30 থেকে 40% ক্যান্সার থেকে মানুষ মুক্ত থাকতে পারে। বাকি অন্যান্য কারণের মধ্যে আছে, পেটের মধ্যে যদি কোনো ক্যান্সারের চিকিৎসার কাজে ব্যবহৃত রেডিয়েশন দেওয়া হয় তাহলে হতে পারে। এছাড়া আরও কতগুলি রোগ আছে, যেমন সিস্টিক ফাইব্রোসিস, অ্যাক্রোমেগালি, এসব ক্ষেত্রে হতে পারে। খাদ্যাভ্যাসের একটা বিশাল ভূমিকা আছে। যারা জাঙ্ক ফুড খায়, ফ্যাটি ফুড, পার্টিকুলারলি হাইলি স্যাচুরেটেড ফ্যাট যেটা খায়, যেমন এই যে রেড মিট যারা খায়, শাকসবজি কম খায়, ফলমূল কম খায়, ফাইবার কম খায়, তাদের কিন্তু এটা হয়। তারপরে হরমোন যারা ইউজ করে তাদের কিন্তু এই কোলোরেক্টাল ক্যান্সারের একবার কলনে ক্যান্সার হয়েছে, তার কিন্তু কলনের অন্য স্থানেও কলন ক্যান্সারের ঝুঁকিটা আরও বেশি থাকে। পরিবারের সদস্যদের যদি থাকে, BRCA1, BRCA2, আজকাল এই যে জিন দুইটা আছে সেটাকেও কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের সাথে সম্পৃক্ত করা হয়। সো অনেকগুলি কারণ কিন্তু আমি মোটামুটি বলে ফেলেছি। স্যার, আপনি কিন্তু অনেকগুলো কারণই বললেন, এবং তার মধ্যে কিন্তু খাদ্যাভ্যাস, জীবনযাপনের কথাও, বয়স, খাদ্যাভ্যাস, ফ্যামিলিতে থাকা, জেনেটিক ফ্যাক্টর, এগুলি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যদিও এটা মাত্র 10% ক্ষেত্রে হয়, যেমন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলি আমরা। ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস নামে দুইটা অসুখ আছে, যেটাতে দীর্ঘদিন যদি থাকে তাহলে তাদের এই কলন ক্যান্সারের ঝুঁকি প্রায় 10 থেকে 15 গুণ বৃদ্ধি পায় স্বাভাবিক মানুষের তুলনায়। স্যার, আপনি কিন্তু আলোচনার মধ্যে স্ক্রিনিংয়ের কথা বলছিলেন। ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে স্ক্রিনিংয়ের কথা, স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য স্ক্রিনিং কখন শুরু করা উচিত? স্ক্রিনিংটা আমরা বলি যে 40 থেকে 45 বছর পরেই শুরু করা উচিত। সেটা কি? 3 থেকে 5 বছর পর পর কলোনোস্কোপি। আর একটা আছে স্টুলের টেস্ট, স্টুলে ব্লাড যাচ্ছে কিনা। অনেক সময় খুব অল্প পরিমাণ ব্লাড যায়, যেটা খালি চোখে দেখা যায় না, সেই জন্য স্টুলের ব্লাডটা পরীক্ষা করা যায়। এটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে করা যায়, ইমিউনোসাইটোকেমিস্ট্রি করে, অথবা আমরা বলি ফিকাল অকাল ব্লাড টেস্ট, যে কোনোভাবে করা যায়। এছাড়া অনেক টেস্ট আছে যেগুলি করায়, বাট মূলত দুইটা জিনিস, একটা হচ্ছে ফিকাল অকাল ব্লাড টেস্ট বা স্টুলের ব্লাড যাচ্ছে কিনা, অকাল ব্লাড। দ্বিতীয় হচ্ছে কলোনোস্কোপি, ফুল কলোনোস্কোপি, ভিডিও কলোনোস্কোপি, যেটা দিয়ে দেখা যায় পুরো কলনটাকে একদম ছবির মতো দেখা যায়, যে কোথাও কোনো পলিপ আছে কিনা, কোথাও কোনো গ্রোথ আছে কিনা, বা কোথাও আলসারেশন আছে কিনা। থাকলেই সেখান থেকে বায়োপসি নিয়ে নিশ্চিত হতে হবে। এটা যদি একবার আমরা বলি যে 3 থেকে 5 বছর পর পর করলেই যথেষ্ট। যাদের ফ্যামিলিতে আছে তাদের কিন্তু আরেকটু আর্লি শুরু করা উচিত, এবং যাদের ওই যে জিন আছে, এপিসি জিন বা ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস, তাদের ক্ষেত্রে কিন্তু 40-এর আগেই শুরু করা উচিত। আমার অনেকগুলি পেশেন্ট আছে যাদের ফ্যামিলিতে আছে, একই পরিবারের 2-3জন আক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে আর আমি বলি যে তাদের অন্যান্য ভাই বোনদের বা ফ্যামিলি মেম্বারদেরকে, ব্লাড রিলেটেড যারা, তাদেরকে অনেক আর্লি ক্ষেত্রেই ইয়ে করা উচিত। স্যার, আমরা একদমই সর্বশেষ প্রান্তে চলে এসেছি। একদমই সর্বশেষ মুহূর্তে জানতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীরা যখন আপনাদের কাছে আসেন, চিকিৎসা কীভাবে দিচ্ছেন? কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা প্রায় সব ক্যান্সারের মতোই 2-3টা অংশে ভাগ করি আমরা: অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি। কলন ক্যান্সারের বেলায় রেডিওথেরাপির রোল খুবই কম, রেকটাল ক্যান্সারে রেডিওথেরাপির বিশাল ভূমিকা আছে। অপারেশন প্রায় আর্লি স্টেজে আসলে তো অপারেশনটাই চিকিৎসা, এবং সেই ক্ষেত্রে মানুষকে সম্পূর্ণ সুস্থ করে তোলা যায়। আর কলন ক্যান্সারের ব্যাপারে, কলন ক্যান্সারের সার্জারি করার পরে যদি একদম আর্লি স্টেজে থাকে তাহলে তার আর কিছুই লাগে না, কেমোথেরাপিও লাগে না, রেডিওথেরাপিও লাগে না। কিন্তু যদি একটু অ্যাডভান্সড হয়ে যায়, যেমন খাদ্যনালীটা পার হয়ে আশেপাশে একটু গিয়েছে, তখন কিন্তু তার কেমোথেরাপি দিতে হয়। আজকাল কিন্তু অনেক ভালো ওষুধ বেরিয়েছে, আমরা যেগুলিকে ইমিউনোথেরাপি বলি। এই যে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, তারপরে সার্জারি কিন্তু আজকাল পুরা পেট কেটেও করে না, আজকাল ল্যাপারোস্কোপিক করে, অনেক ক্ষেত্রে ইয়েও করা হয়, যে রোবোটিক সার্জারিও করা যায়। সো এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং বাংলাদেশেও এগুলি হচ্ছে সব। আর ব্যবহার, যে ওষুধগুলি ব্যবহার লাগে কলন ক্যান্সার, ইনক্লুডিং যে আমি যেটা বললাম যে ইমিউনোথেরাপি, ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর, প্রত্যেকটা জিনিসই বাংলাদেশে এখন পাওয়া যায়।
স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি আমাদের আজকের পর্ব। কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগী অবশ্যই যে সকল লক্ষণগুলো প্রকাশ পেলে কোলোরেক্টাল ক্যান্সার প্রকাশ হচ্ছে এবং কোলোরেক্টাল ক্যান্সার আক্রান্ত রোগীরা কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। জীবনযাপন খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু আমরা অনেকটাই নিরাময় করতে পারি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত ক্যান্সার জয়ের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।